আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়টি। এই অধ্যায়টিতে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো তার মধ্যে রয়েছে স্বাভাবিক সংখ্যা অঙ্কপাতন করে পড়তে পারবো, দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন করে পড়তে পারবো, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবো, বিভাজ্যতা যাচাই করতে পারবো, 2, 3, 4, 5 ও 9 দ্বারা বিভাজ্যতা যাচাই করতে পারবো। সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয় করতে পারবো। সর্বশেষ সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলীকরণ করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। শুরুতে আমাদের জানতে হবে স্বাভাবিক সংখ্যা কি। চলো আমরা একটু স্বাভাবিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত জেনে আসি। স্বাভাবিক সংখ্যা জানার আগে আমাদের সর্বপ্রথম জানতে হবে অঙ্ক কি। কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন বা প্রতীকসমূহকে অঙ্ক বলা হয়। কোনো একটা সংখ্যা পদ্ধতির মধ্যে যে মৌলিক চিহ্ন বা প্রতীকসমূহ ব্যবহার করা হয় সেগুলোকে মূলত অঙ্ক বলে। আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এই ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট 10টি প্রতীক ব্যবহার করা হয়। সেগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এই 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীককেই মূলত অঙ্ক বলা হয়। এবার আমাদের জানতে হবে সার্থক অঙ্ক কি। যেসব অঙ্কের নিজস্ব মান আছে তাদের সার্থক অঙ্ক বলে। সাধারণত 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলিকে সাধারণ অঙ্ক বলে। আমরা শুরুতে শিখছিলাম 0 থেকে 9 পর্যন্ত আমাদের প্রতীক রয়েছে কয়টি বলছিলাম? 10টি। এই 10টি প্রতীককে অঙ্ক বলা হয়। এর মধ্যে 1 থেকে 9 পর্যন্ত আমাদের প্রতীক রয়েছে কয়টি? 1 থেকে 9 পর্যন্ত আমাদের প্রতীক রয়েছে 9টি। এই 9টি প্রতীককে মূলত বলা হয় সার্থক অঙ্ক। তাহলে এখানে শূন্যটা কিন্তু কি যাচ্ছে? বাদ যাচ্ছে। তাহলে শূন্যকে কি বলে? শূন্যকে বলে অক্সিলারি বা সাহায্যকারী অঙ্ক। এই কথাটা একটু মাথায় রাখবা। শূন্যকে বলা হয় অক্সিলারি বা সাহায্যকারী অঙ্ক। এরপর হচ্ছে আমাদের সংখ্যা। এক বা একাধিক অঙ্ককে একত্রে সংখ্যা বলে। এই কথাটার মানে কি? এক বা একাধিক অঙ্ককে একত্রে সংখ্যা বলে। যেমন আমি যদি বলি 1, এই 1কে তুমি অঙ্কও বলতে পারো, আবার 1কে চাইলে তুমি সংখ্যাও বলতে পারো। কারণ এখানে বলা হয়েছে 1 বা একাধিক হইতে পারবে অঙ্কগুলা। তাহলে 1 বা একাধিক হইলে সেগুলোকে আমরা অঙ্ক বলতে পারি, আবার সংখ্যাও বলতে পারি। ঠিক তদ্রূপভাবে 2কে আমরা চাইলে অঙ্কও বলতে পারি, আবার সংখ্যাও বলতে পারি। কিন্তু আমি যদি বলি 11, এই 11কে কি বলা যাবে? 11কে তুমি অঙ্ক বলতে পারবা নাকি সংখ্যা বলতে পারবা? এই কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই 11টা কয়টা অঙ্কের সমন্বয়ে গঠিত? 2টা অঙ্কের সমন্বয়ে গঠিত। যেহেতু 11টা 2টা অঙ্কের সমন্বয়ে গঠিত, সেজন্য 11কে শুধুমাত্র বলা যাবে সংখ্যা, কিন্তু অঙ্ক বলা যাবে না। তদ্রূপভাবে 12, এই 12ও 2টা অঙ্কের সমন্বয়ে গঠিত, সেজন্য 12কে শুধুমাত্র সংখ্যা বলা যাবে, কিন্তু অঙ্ক বলা যাবে না। সেজন্য এই কথাটা একটু মাথায় রাখতে হবে। সকল অঙ্ককে সংখ্যা বলা যায়, কিন্তু সকল সংখ্যাকে অঙ্ক বলা যায় না। এই কথাটা একটু মাথায় রাখবা। এরপর আমাদের মেইন টপিকে চলে আসলাম আমরা, স্বাভাবিক সংখ্যা কি। তাহলে স্বাভাবিক সংখ্যা কি এই জিনিসটা একটু আমরা বোঝার চেষ্টা করি। আশা করি আমরা একটু চেষ্টা করলেই পারবো ইনশাল্লাহ। 0 থেকে বড় সকল পূর্ণ সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা বুঝতে গেলে আমাকে আগে পূর্ণ সংখ্যা জিনিসটা বুঝতে হবে। পূর্ণ সংখ্যা কি? মনে রাখবা 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে শূন্যের চাইতে যেগুলো বড়, যেমন 1, 2, 3, 4, 5 ... এগুলো হচ্ছে তোমার ধনাত্মক সংখ্যা। অন্যদিকে -1, -2, -3, -4 এগুলো হচ্ছে তোমার ঋণাত্মক সংখ্যা। এগুলো হচ্ছে তোমার ঋণাত্মক সংখ্যা। কিন্তু তোমাকে যখন বলবে 0 সহ সকল ধনাত্মক, কি বললাম? 0 সহ যখন বলবে সকল ধনাত্মক, তখন তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। 0 সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি বললাম? 0 সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। শুধু ধনাত্মক সংখ্যা হলে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা।
যদি মাইনাসের হয় সংখ্যাগুলা তাহলে সেগুলো হবে ঋণাত্মক সংখ্যা, আর শূন্য সহ হইলে সেগুলো হবে তোমার অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার আমরা জানবো স্বাভাবিক সংখ্যার প্রকারভেদ। স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা তিন প্রকার, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা আর এক। তাহলে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার মাঝখানে যে রয়েছে তার নাম হচ্ছে এক। এক সংখ্যাটা তোমার মৌলিকও না আবার যৌগিকও না, এই কথাটা একটু মাথায় রাখবা। এক মৌলিকও না আবার যৌগিকও না। সাধারণত আমরা স্বাভাবিক সংখ্যাকে দুই ভাগে ভাগ করতে পারি, সেগুলো হচ্ছে জোট সংখ্যা আর একটা হচ্ছে বিজোট সংখ্যা। জোট সংখ্যা আর বিজোট সংখ্যা এগুলো আশা করি আমরা সবাই চিনি, এগুলো আর বলার প্রয়োজন নেই। এরপর আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কি। এক থেকে বৃহত্তর যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তাকে মূলত বলা হয় মৌলিক সংখ্যা। যেমন আমি যদি লিখি ৭, এই ৭ সংখ্যাটাকে আমরা কত দিয়ে ভাগ করতে পারি? ৭ সংখ্যাটাকে আমরা শুধুমাত্র ১ এবং ৭ দিয়ে ভাগ করতে পারি, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তেমনিভাবে আমরা যদি ৮-এর কথা বলি, এই ৮ সংখ্যাটাকে আমরা ১ দিয়ে ভাগ করতে পারি, ২ দিয়ে ভাগ করতে পারি, ৪ দিয়ে ভাগ করতে পারি, এমন ৮ দিয়েও চাইলে আমরা কি করতে পারি? ৮কে ৮ দিয়েও ভাগ করতে পারি। তাইলে এই ৮ সংখ্যাটাকে আমরা ১ ছাড়াও ১ এবং ৮ ছাড়াও আরো একাধিক সংখ্যা দিয়ে ভাগ করতে পারতেছি, সেজন্য এটা হবে যৌগিক সংখ্যা। অন্যদিকে যে সংখ্যাকে ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না সেটা হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। যেমন ২, এই ২ এর বেলায় একটা কথা মনে রাখবা, ২টা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। কি বললাম স্যার? ২টা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, ২ হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। এরপর রয়েছে ৩, এরপর ৫, এরপর ৭। স্যার এখানে ৯ হবে না, ৯টা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, ৯ হবে না, ৯ ছাড়া বাকিগুলো আমাদের মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা তো আমি আগেই বলে ফেলছি যৌগিক সংখ্যা কি, তারপর আবার একটু বলতেছি। যে সংখ্যার ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য আরও গুণনীয়ক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন ৮-এর বেলায় আমরা দেখছিলাম এইখানে ১ এবং ৮ ছাড়াও ২ ও ৪ আরও দুটি গুণনীয়ক রয়েছে, সেজন্য আমার ৮টা হচ্ছে যৌগিক সংখ্যা। তেমনিভাবে ৪ যৌগিক সংখ্যা, ৬, ৮, ৯, ১০, ১৫, ২০ ইত্যাদি, এগুলো হচ্ছে তোমার যৌগিক সংখ্যা। এবার আমাদের জানা লাগবে ১ থেকে ১০০ এর ভিতর মৌলিক সংখ্যা কয়টি। ১ থেকে ১০০ এর ভিতর মৌলিক সংখ্যা হচ্ছে তোমার ২৫টি। এগুলো মনে রাখার জন্য আমরা একটা এখানে ছোট্ট টেকনিক তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা হচ্ছে ৪৪, ২২, ৩২, ২৩, ২১। তাহলে এই যে প্রথম ৪ দ্বারা কি বোঝায় বা প্রথম ৪ দ্বারা কি বোঝায় মনে রাখবা। ১ থেকে ১০-এর ভিতর তোমার মৌলিক সংখ্যা রয়েছে ৪টি। তেমনিভাবে ১১ থেকে ২০-এর ভিতর মৌলিক সংখ্যা রয়েছে ৪টি। ২১ থেকে ৩০-এর ভিতর মৌলিক সংখ্যা রয়েছে তোমার ২টি। একইভাবে ৩১ থেকে ৪০-এর ভিতর মৌলিক সংখ্যা রয়েছে ২টি। এগুলো আমরা ব্যাখ্যা সহকারে দিয়েছি, একটু দেখো। ১ থেকে ১০-এর ভিতর তোমার মৌলিক সংখ্যা রয়েছে ৪টি, সেগুলো হচ্ছে ২, ৩, ৫, ৭। ১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ৪টি, সেগুলো হচ্ছে ১১, ১৩, ১৭, ১৯। একইভাবে ২১ থেকে ৩০-এর ভিতর মৌলিক সংখ্যা পাচ্ছি আমরা ২টা, আর সেগুলো হচ্ছে ৩৩ এবং ২৯। অন্য ৩১ থেকে ৪০-এর ভিতর আমার মৌলিক সংখ্যা রয়েছে ২টি। একইভাবে ৪১ থেকে ৫০-এর ভিতর মৌলিক সংখ্যা রয়েছে ৩টি। বাকিগুলো তোমরা একটু দেখে নিবা। আশা করি আমরা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে যে বিস্তারিত তথ্য দেয়া লাগে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। এরপর আমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে অঙ্কপাতন কি। চলো আমরা এবার অঙ্কপাতন সম্পর্কে একটু বিস্তারিত ধারণা নিয়ে আসি। দেখো অঙ্কপাতন কি। আমরা যদি অঙ্কপাতন নিয়ে কথা বলি, কোনো সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। যেমন ১১ সংখ্যাটাকে আমি অঙ্ক দ্বারা লিখলাম, আর এটাই হচ্ছে তোমার অঙ্কপাতন। তাহলে কি বললাম? কোনো সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে মূলত বলা হয় অঙ্কপাতন। ২ বা ততোধিক সংখ্যাকে পাশাপাশি বসিয়ে অঙ্কপাতন গঠন করা হয়। যেমন আমি ১১ সংখ্যাটা লিখতে গিয়ে এই ২ বা ততোধিক অঙ্ককে পাশাপাশি বসিয়ে মূলত আমি ১১ সংখ্যাটা গঠন করেছি, সেজন্য আমরা বলতে পারি এটা একটা অঙ্কপাতন। অঙ্কপাতনের সময়
কোনো স্বাভাবিক সংখ্যার শূন্যকে প্রথমে বসানো হয় না। যেমন আমি যদি এই কথাটার একটু উদাহরণ দিই, ধরো আমি লিখলাম 12। এখন 12র শুরুতে যদি সর্ববামে আমি যদি শূন্য বসাই, তাহলে এখানে মানের কোনো পরিবর্তন হচ্ছে না, 12ই থাকতেছে। একইভাবে আমি যদি বলি 12, 12র আমি যদি 12র ডান পাশে একটা শূন্য বসাই, তাহলে এখানে কি 12 থাকতেছে আর? না, অবশ্যই এর মানের পরিবর্তন হয়ে গেছে, এটা হয়ে গেছে 120। তাহলে এখান থেকে আমরা যে সিদ্ধান্তটা নিতে পারি সেটা হচ্ছে, আমরা যদি একটা সংখ্যার সর্ববামে শূন্য বসাই, তাহলে ওই শূন্যের কোনো মান থাকে না। অপরদিকে আমরা যদি একটা সংখ্যার ডান পাশে প্রয়োজন সংখ্যক শূন্য বসাই, তাহলে ওই শূন্যের অবশ্যই কি রয়েছে? ভ্যালু রয়েছে। কারণ শূন্য প্রথমে বসলে তার কোনো স্থানীয় মান প্রকাশ পায় না, আমরা এগুলো আগেই বলছি। তাই এটি অন্য কোনো অঙ্কের ডান পাশে বসে ওই সংখ্যার মানের পরিবর্তন ঘটায়। এই কারণে অঙ্ক পাতনের ক্ষেত্রে যদি মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম বা ছোট থেকে বড় দিকে সাজানো হয়, তাহলে প্রথমেই শূন্য না বসিয়ে ছোট অঙ্ক 1 বসিয়ে তারপর শূন্য বসানো হয়। যেমন আমি যদি একটা সংখ্যা লিখতে চাই, যেমন 0 0 0, তারপর দিলাম ধরো 1, তাহলে এই শূন্যর কোনো ভ্যালু রয়েছে না স্যার? আশা করি তোমরা আগেই তোমাদেরকে এই জিনিসটা বোঝানো হয়েছে, তোমরা এই জিনিসটা বুঝছো। তাহলে একটা সংখ্যার আমি যদি সর্বভামে শূন্য বসাই, তাহলে ওই শূন্যের কোনো ভ্যালু থাকে না। সেজন্য আমি যদি একটা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে চাই, তাহলে শুরুতে আমাকে 1 দিতে হবে, এরপর প্রয়োজন সংখ্যক শূন্য আমরা বাম পাশে বসাবো ওই সংখ্যার। এরপর দেখো 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে 9 অপেক্ষা বড় সংখ্যা লেখা হয়। যেমন আমি এখানে লিখছিলাম 12, তাহলে 12 সংখ্যাটি লেখার জন্য আমরা 2 বা ততোধিক অঙ্ককে পাশাপাশি বসিয়েছি। তাহলে পাশাপাশি বসানোর ফলে এই যে একটা সংখ্যা আমরা গঠন করলাম, এই সংখ্যাটা অবশ্যই 9 অপেক্ষা বড়। তাহলে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। এবার একটা আমরা উদাহরণের সাহায্যে দেখি, উদাহরণটা কি দেয়া আছে। এখানে দেয়া আছে 56,430। এটি একটি সংখ্যা যা 5, 6, 4 ও 3 ও 0 অঙ্কগুলোকে পাশাপাশি বসিয়ে গঠন করা হয়েছে। অঙ্কপাতনের পর সংখ্যাটি হয়েছে 56,430। অঙ্কপাতনের দশমিক সংখ্যা পদ্ধতিতে বৃহত্তম অঙ্ক 9কে যতবার ব্যবহার করে একটি সংখ্যা গঠন করা হয়, সংখ্যাটিকে তত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলা হয়। আবার সর্ববামে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা 1 বসিয়ে তার ডানে প্রয়োজন সংখ্যক ক্ষুদ্রতম সংখ্যা বা ক্ষুদ্রতম অঙ্ক 0 বসিয়ে নির্দিষ্ট অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা হয়। যেমন এখানে আমাদের দেওয়া আছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কত? 99,999। অপরদিকে ক্ষুদ্রতম সংখ্যা এখানে পাচ্ছি আমরা 10,000। তাহলে আশা করি স্বাভাবিক সংখ্যা এবং অঙ্কপাতন সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। এই ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।